কখন থেকে ফোন করে যাচ্ছি। ফোন কোন চিপায় ঘাপটি মেরেছিলে? ঘর থেকে বেরোলেই ভুলে যাও ঘরে বউ ফেলে এসেছি। শের, কথা বলছো না কেন? এই কচু বনে কালাচাঁদ। জবাব না আশায় ঘাবড়ে শশী কি বলে কিছুই যেন খেয়াল নেই। ওপাশের ব্যক্তি তবদা খেয়ে বসে আছে, ঝাইটা বোধহয় হজম করতে পারেনি। শশী আবারও ডাকল ওপাশ থেকে। মেলি স্বর শুনে শশীর সমস্ত ভয় ছুমন্তর। এক্সকিউজ মি মিসেস সেরতাজ, আমি সেরতাজের কলিগ ফারিয়া, পাশাপাশি। আসলে বস ডেকেছে ওকে, ফোনটা রেখেই গেছে। অনেকবার ফোন আসছিল তাই পিক করলাম। এমার্জেন্সি কিছু ডেকে দেবো? শশী থতমত খেয়ে যায়। স্বামী নামক লোকটার ফোন একটা মেয়ে ধরেছে, মনটা আগডুম বাগডুম করলো, নম্র গলায় প্রত্যুত্তর করলো। না আপু, এমনি কল করেছিলাম। শের সাহেবকে বিরক্ত করার দরকার নেই। রাখছি তাহলে। বলেই কল কেটে দেয় শশী। বিরস মনে আরেক গ্লাস শরবত ঢেলে সাবার করে। দুরু দুরু বুকে টুকটাক কিছু ঘরোয়া কাজ করে। জিলিপি বানানো উপাদান গুছিয়ে রাখে। আর কোনো কাজ চোখে পড়ে না, তাই ভাবে নিস্তলে শিনাপুর কাছে যাবে। আর কুঞ্জটারও খোঁজ নিতে হবে। এই ছেলেটা একদমটি স্থির থাকবে না। এইটুকুন বাচ্চা পুরো কলোনি মাথায় তুলে নাচাবে। সবার সাথে তার সখ্যতা, শত্রুতা। শশী বড় অন্যায় নিজেকে মুড়িয়ে নিয়ে বড় বড় পা ফেলে মেন ফটকের কাছে গিয়ে নব ঘুরিয়ে দরজা খুলতেই কারোর গম্ভীর আওয়াজ ভেসে আসে। বাহ, কলিং বেল বাজানোর আগেই দরজা খুলে দিলে। শশী খানিকটা অবাক হয়ে শ্বশুরমশাই এত জলদি ফিরে এলো। সে খেয়াল করে শ্বশুরমশাইয়ের বাহুতে ঝুলে তার পিচ্ছি বাদর। দাঁত দেখিয়ে হেসে কিছু ইশারা করছে। সে ভুরু কুঁচকে নিচের দিকে তাকায়। তাদের কলোনির দুটো মহিলা আসছে সিঁড়ি বেয়ে। তাদের মুখটা থমথমে। শশী শ্বশুরের পানে তাকিয়ে বলে, আপু, কি হয়েছে ওনার এখানে? কোনো সমস্যা? মুর্তাজালি কোনো প্রকার জবাব দিলেন না। নিলিপ্ত ভঙ্গিতে প্রসঙ্গ এড়িয়ে চলে যান ভিতরে। কুঞ্জ বাবার হাত ছেড়ে শশীর পেছনে লুকায়। ততক্ষণে মহিলা দুটো তাদের ফটকের সামনে এসে দাঁড়িয়েছে। শশী মুচকি হেসে সালাম দিয়ে বলে, কেমন আছেন? ভেতরে আসুন আন্টি। মহিলা তো এর মধ্যে একজন শশীর কথার প্রেক্ষিতে বলতে শুরু করে। শশী বসতে আসি নাই বউ, বাড়িতে নাতিটা একলা আছে, আসলাম কিছু কথা বলতে। তোমার দেবর কুঞ্জা আমার নাতির বয়সী, একসাথেই খেলাধুলা দুষ্টুমি করে বেড়াই। ইদানিং কুঞ্জাটা লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, একটু শাসনে রেখো। মা মরা বাচ্চা, তাই কিছু বলতেও মায়া হয়। শান্ত চোখে চাই সম্মুখে দণ্ডায়মান মহিলার দিকে। সব ঠিক আছে, অভিযোগটাও হয়তোবা যুক্তিসই। তাই বলে মামারা ছেলে বলে মায়া হয়, কথাটা বলা খুব দরকার ছিল। শশী ঠোঁট চেপে বলে, কিছু করেছে কুঞ্জ? আরেক ভদ্রমহিলা এবার মুখ খুলেন। কয়েকদিন হলো জ্বালিয়ে মারছে। কিছু কয়েকদিন হলো জ্বালিয়ে মারছে। আমার ছোট মেয়ে চুলে দিবে বলে হাবিজাবি দিয়ে হেয়ার প্যাক বানিয়েছিল, সেটা ফুলের টবে ফেলে দিয়েছে। ছাদে মেলে দেওয়া ভেজা কাপড় নিচে ফেলে নোংরা করে দিয়েছিল। পানির লাইন বন্ধ করে দিবে। বোতলে প্রেসাব করে সেটা হলুদ কোকাকোলা বলে ববিকে খাওয়ার জন্য জোর করছিল। সে তো আমি দেখেছি, নইলে কি হতো। পাশের মহিলাও তার সাথে চোখ দিয়ে বলে, শুধু কি তাই, সেদিন আমিও আমার মেয়ের নিচের ফ্ল্যাটের ভাবিকে নিয়ে একটু কথা বলছিলাম, উনি সবটা বলে দিয়েছে। ভাবি এসে এক দফা ধুয়ে দিয়ে গেল, এ কথা তোমার আঙ্কেলের কানে গেলে আমাকে বাড়ি ছাড়া করবে। শশী পিট পিট করে যায়। একসাথে এত অভিযোগ। সে ঘাড় বাঁকিয়ে তার পেছনে লুকিয়ে থাকা কুঞ্জকে দেখে এক পলক। তার দাঁত কেলানো দেখে কোনো সন্দেহ থাকে না এসব তার কাজ। শশী নম্রতা বজায় রেখে বলে, কুঞ্জর তরফ থেকে আমি ক্ষমা চাইছি, বাচ্চা ছেলে। বাচ্চা আমাদের ঘরেও আছে বউ, একটু লেহাত শেখাও। আগে তো এমন ছিল না, এই কয়েকদিনই কেমন দুষ্টু হয়ে গেছে। আজ কি করেছে জানো? গতকাল তোমার আঙ্কেল 5টা কবুতর এনেছে খাওয়ার জন্য। ছাদের কাঁচায় বন্দি করে রেখেছিলাম, শুক্রবারে জবাই দিব। ও আমার নাতি ববিকে নিয়ে খাঁচা খুলে দিয়েছে, সবগুলো কবুতর চলে গেছে। এখন আমি কি জবাব দিব? 5টা কবুতর না হলেও 1000-1500 টাকার মতো খরচ পড়েছে।
এতদিন কিছু বলিনি, তবে এইবার আর চুপ থাকতে পারলাম না। ভদ্রমহিলার গলা এবার খানিকটা উঁচু হয়। ছাদ থেকে মমতাজ বেগম সহ কুলসুম বেগম নেমে আসে। নিচতলা থেকে পারভিন বেগমও ছুটে আসে। শশীর মেজাজটা বিগড়ে গেল। কুঞ্জর ভুল আছে মাঝে, তাই বলে এভাবে উঁচু গলায় পুরো মহল্লার লোক জড়ো করতে হবে? সে কুঞ্জকে ছাড়িয়ে নিয়ে ভিতরে চলে যায়। এদিকে কুলসুম বেগম সব শুনে মহিলা দুটোর সাথে তর্ক শুরু করে দেয়। সব কিছু নিশ্চয়ই কুঞ্জ একা করেনি, সাথে ওনার নাতি ববিও ছিল। তাহলে শুধু কুঞ্জর ওপর দোষ কেন দেওয়া হচ্ছে? তিনি খ্যাক করে আরও বলেন যে কুঞ্জ দুষ্টু মোটেই না, ওনার নাতির সাথে মিশে এমন হয়েছে। পুরো কলোনিতে কুঞ্জর প্রশংসায় সবাই পঞ্চমুখ। মমতাজ বেগমও আদরের ভাতিজার পক্ষ নেই। এক কথায় দু কথায় ভালোই ক্যাচাল সৃষ্টি হয়। শশী এসে ভদ্রমহিলার হাতে 1000 টাকা ধরিয়ে দিয়ে স্পষ্ট অথচ বিনয় প্রকাশ করে বলে, আমি কুঞ্জকে বকে দিব। আর দুষ্টুমি করবে না আন্টি, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। ভদ্রমহিলা টাকাটা ফেরত দিতে চায়। শশী নেয় না। আমি টাকা চাইছি না, কুঞ্জা আমার নাতির সাথে খেলা করে। আমি যথেষ্ট স্নেহ করি তাকে। বিশ্বাস না হলে ওকেই জিজ্ঞেস করিও। তবে ইদানিং বাড়াবাড়ি করছে। বলে মহিলা দুটো চলে যায়। সবাই এবার হামলে পড়ে কুঞ্জর উপর। কুঞ্জর অবশ্য হেলদোল নেই। হাফ প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে গুনগুন করে। শশীর চোখ পাকিয়ে তাকালে কুটি কুটি ধবধবে দাঁতগুলো দেখিয়ে দেয়। তার হাসি দেখে শশীর ডক্টর ইউনিসের কথা স্মরণে আসে। ভদ্রলোক এভাবেই হাসে না। শশী বড় কড়াইয়ে জিলাপির প্যাঁচ দিচ্ছে আর উঁচু গলায় বকছে কুঞ্জকে। মুর্তেজালি অ্যাফ্রন পরে শশীকে সাহায্য করছে। কুঞ্জ এসবের আগেও নেই পরেও নেই। সে তো ফাঁকা ঘরে গলা ছেড়ে গান গাইছে। গান গাইয়া আমার মন রে বুঝাই, মন থাকে পাগল পারা, আর কিছু চাই নাই আমি গান ছাড়া। গানের গলাটা ভারী মানানসই। যে কেউ বলবে না মন্দ নহে। তার সুরেলা কণ্ঠস্বরে শশীর রাগ কমে আসে। সে তবুও রাগী গলায় কুঞ্জকে ডাকে। বেচারা বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে এসে বলে, কি হয়েছে, ডাকছো কেন? বকছি, তোমাকে শুনতে পাচ্ছ না? আজ এই মুহূর্ত থেকে ঘর থেকে বেরোনো বন্ধ। তোমার দরকার পড়লে বেঁধে রাখবো। কুঞ্জ ভারী অসন্তুষ্ট হয় শশীর কথায়। বাবার দিকে তাকিয়ে অভিযোগে সুরে বলে, আব্বু কি বলেছে শশী বউ? আমি তো ববিকে বলেই কবুতর উড়িয়ে দিয়েছি, আর 5 দাঁড়িয়ে কাপড় শুকাতে দিয়েছি। আমি বুঝে পড়তেই পড়ে গেল। আমার কি দোষ? তুমি শশী বউকে কিছু বলছো না কেন? মুর্তাজালি ছেলের দিকে এক পলক তাকিয়ে নিজের কাজে মনোযোগী হয়। ছোট্ট মনটা ব্যথিত হয়। আব্বু তার সাথে কথা বলে না। সে শশীর দিকে তাকায় গোমরা মুখে। শশী সবটাই অবলোকন করে চুপচাপ। কিছু বলবে কুঞ্জ ধপাধপ পা ফেলে চলে যায় বাড়ির বাইরে। শশী ডাকে জোর গলায়। কুঞ্জ শুনে না। শশী শ্বশুরের দিকে তাকিয়ে ভগ্ন স্বরে বলল, আব্বু, আপনি কুঞ্জর সাথে কথা বলেন না কেন? বাচ্চাটা কি ভাববে? জিলেপি পুড়ে গেলে সুসীমা, চুলার পাওয়ার কমে দাও। আমি গাধাটাকে ফোন করে আসতে বলি এক্ষুনি। সবাই মিলে গরম গরম জিলাপি খাওয়া যাবে। বলে সম্পূর্ণ উপেক্ষা করে চলে যায় ঘরের দিকে। শশীর ভাবনায় সাগরে ডুব দেয়। মাঝ নদীতে এ কেমন খেইহারা তরি ভাসছে। তপ্ত সাজবেলায় ধরনী একটু ক্লান্তির অবসরে শেরতাজালি কানন ক্লান্ত বিরস মুখে গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে। শরীরটা যেন চলতে চায় না। ঘামে ভিজে জুবুথুবু শার্ট, ইন করা শার্টের যাচ্ছে তাই অবস্থা। ইস্ত্রি করা শার্টটা বিশ্রীভাবে কুঁচকে, টায়ের নট ঢিলে হয়ে আছে। অফিস কর্তৃক আইডি কার্ডটা গলায় এখন ঝুলছে। কাঁধ গলিয়ে বোঝা স্বরূপ অফিস ব্যাগটা অবহেলিত ভঙ্গিতে তুলছে। কানন 1ম তলার সিঁড়ি বেয়ে উপরে উঠবে। সিনে আধো বলি কানে বাজে। ছোট বাচ্চা ছেলেটার সাথে কথা বলছে। কাননের পা যুগল থমকায়। অধর কোণে পরিস্ফুটিত হয় হাসিতে। একটা বাচ্চা পরিবারের আনন্দ নিয়ে আসে সব সময়। যখন কুঞ্জ আসবে শুনেছিল সেও অনেক খুশি হয়েছিল। বাবা তো খুশিতে মুখ হয়ে বসেছিল। হঠাৎ তার মন মস্তিষ্ক যেন অন্যসুর গেয়ে উঠল।
বাচ্চা নামক শব্দটা মস্তিষ্ক জুড়ে অনেকটাই আলোড়ন সৃষ্টি করে। সে মাথা চুলকে পা বাড়ায়, তবে শিরিনের ডাকে থেমে গেল। আরে শের ভাইয়া যে, সুব্রতাজ, দেখো তোমার চাচ্চু যাচ্ছে। চাচ্চু, সে তোমার খালু জানো, ডাবল সম্পর্ক তোমাদের। অথচ তিনি এখন পর্যন্ত তোমাকে কোলে নিয়ে আদরই করলো না। সো সেট ফর ইউ বাবু। কানন এগিয়ে আসে হাত পাতে বাচ্চা নেওয়ার জন্য। শিরিন বাড়িয়ে দেয় তার কোলে। কানন বাচ্চাটাকে কোলে নিয়ে মুচকি হেসে বলে, সুব্রতাজের চাচ্চু খুবই ভীতু কি না, এইটুকুন বাচ্চা হাতের ফাঁক ফকর দিয়ে পড়ে গেলে। শিরিন হেসে বলে, আমারও প্রথম প্রথম ভয় লাগতো, পরে না যায়। এখন একটু কম কম ভয় হয়, কাঁদলে আমারও কান্না পেয়ে যায়। মিহির এগিয়ে আসে ভেতর থেকে। ছেলের নাকটা ছুঁয়ে কাননের উদ্দেশ্যে বলে, যখন নিজেই দুই একটা হবে তখন দেখব শেষ সাহেব ভয় পায় কি না। আমরা ছেলে বলে চোখে দেখে না। ফারিনকে তো কোল ছাড়াই করতিস না। কানন প্রত্যুত্তরে কিছু বলে না। সেই সময়টা অন্যরকম ছিল, এখন পরিস্থিতি ভিন্ন। সেটা কি মিহির ভাই বুঝতে পারে না? সে মুচকি হেসে ছেলেকে তার মায়ের কাছে হস্তান্তর করে। পকেট থেকে 1000 টাকা দুটো নোট বের করে বাচ্চার হাতে ধরিয়ে দিয়ে বলে, এটা চাচ্চুর তরফ থেকে ছোট্ট উপহার, প্রথমবার কোলে এলো বলে কথা। সুস্থ থাকো, অনেক বড় হও। বলে কানন বিদায় নিয়ে প্রস্থান নেয়। কলিং বেল বাজাতেই কুঞ্জ দরজা খুলে দেয় গোমরা মুখে। তার প্যাঁচার মতো মুখখানা দেখে কাননের কপালে ভাঁজ পড়ে। ব্যাগ থেকে কতগুলো কিটকাট বের করে হাতে ধরিয়ে বলে, থোবরাটার এই হাল কেন? প্যাঁচা মুখো পুচু লাগছে, কি হয়েছে আবার? তোমার বউ বকেছে আমাকে, অনেক জোরে জোরে বকেছে। আব্বু সেখানেই ছিল, কিছু বলে নাই। কুঞ্জ জোরে জোরে ড্রয়িং রুমের সবাইকে শুনিয়ে শুনিয়ে বলে। কানন দরজা বন্ধ করে হেসে বলে, বকেছে? তা তুই কি করেছিলি? সেটা তোমার বউকে জিজ্ঞেস করো না, আমাকে জিলাপিও দিল না। কানন ভাইয়ের মাথায় গাঁটটা মেরে ধপাস করে সোফায় বসে পড়ল। ক্লান্ত শরীর একটু আরামবোধ পেয়ে গা এলিয়ে দেয়। টেবিলে রাখা জিলাপি তুলে মুখে পাচার করে। শশী শরবতের গ্লাস টেবিলের উপর রেখে মোর্তাজালের পাশে বসে কাননকে উদ্দেশ্য করে বলে, বাইরে থেকে এলে হাত মুখ না ধুয়ে কি করে খাচ্ছ? গা গুলায় না? কানন আরেকটা তুলে মুখে পুড়ে নিল। কুঞ্জর হাত দুটো ধরিয়ে দিয়ে বলে, হাত ধোয়া ইম্পর্টেন্ট নয় শশী, শশীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আসল। আল্লাহর রহমতে রোগবালাই খুব একটা ধরা দেয় না। গাধা, ওর অসুখ বিসুখ, তবে ডাক্তার সালাউদ্দিন রোজগারের রোগী বেচারা। হঠাৎ মোর্তাজালি হেসে বলে ওঠে। কানন মোটেই বিরক্ত হয় না, বরং বাবার হাসি মাখা মুখটা ভালো লাগে। শশীও হাসছে, সে নিজেও হেসে বলে, আমার মনে হয় কি বুড়োটার মাথায় সমস্যা আছে। উনি নাকি সাইক্রিয়াটিস্ট। আমি পুরো সিনেমা কপি করে শোনালাম, উনি আবেগে আপ্লুত হয়ে তাই বিশ্বাস করে আমাকে মোটিভেশন দিতে লাগলেন। শশী ভুর কুচকে যায়। কানন আবারও জিলাপি তুলতে নিলে শশী বাধা দিয়ে শরবত পান করতে ইশারা করে বলে, তুমি শের আল ভোলা ভং ধরে থাকো, অথচ তুমি বিচ্ছু প্রোম্যাক্স। শরবত খেয়ে ফ্রেশ হয়ে নাও, ঘেমে চুপচুপে হয়ে আছো। কানন আর কথা পারে না। সত্যি ফ্রেশ হওয়া দরকার। সে শরবত শেষ করে দুটো জিলাপি হাতে নিয়ে চলে যায়। পেছন থেকে কুঞ্জর গলা ভেসে আসে। ভাইয়ের কাছে অভিযোগ করে, তোমার বউ বকেছে আমায়, কিছু বলবে না। আর আব্বু আজকেও কথা বলে নাই আমার সাথে। কানন একবার পিছনে ফিরে ঘরে ঢুকে যায়। তার বউ বকেছে, সেটার ব্যবস্থা না হয় করা যাবে, কিন্তু বাবা কথা বলছে না, এর কি ব্যবস্থা করা যায়? শশী ছোট ছোট তাকিয়ে আছে কুঞ্জর দিকে। কুঞ্জ মুখ মুচড়িয়ে ভেঙচি কেটে জিলাপিতে কামড় দেয়, পাত্তাই দেয় না শশীকে। শশী হেসে ওঠে, এসে কুঞ্জর দুগাল শক্ত করে চেপে চুমু দিয়ে বলে, আমাদের পুচু সোনা একটা নাটকবাজ, তাই না আব্বু? কুঞ্জর চোখ মুখ বিরক্তিতে ঠাসা, গালটা ঘষে নিয়ে মুখ চোখা করে উঠে বাবার কোলে বসে বলে, আমি কি ছোট বাবু যে চুমু দাও? আর চুমু দিবা না। শশী হেসে উঠে চলে যায়। ডাক পড়েছে তার শের সাহেবের, না গেলে চিল্লিয়ে পুরো বাড়ি মাথায় তুলে নিবে। কুঞ্জ বাবার কোলে বসে এটা ওটা বলতে থাকে এক নাগারে। মোর্তাজালি নিলিপ্ত ভঙ্গিতে বসে, তবে তার এক হাত আগলে রেখেছে ছোট্ট দেহখানা।
পুরো আলমারি তাকঝাক করেও কাঙ্ক্ষিত বস্তু দেখা মিলে না। বিরক্তিতে চোখ মুখ ঠাসা, গলা চড়িয়ে হাঁক ছাড়ে শশীকে। শশী লম্বা পায়ে এগিয়ে এসে শুধালো। কি হয়েছে শের, চিল্লাচ্ছ কেন? শখে চিল্লাই শশী বউ, আমার একটা টি শার্টও খুঁজে পাচ্ছি না। সব কি হাওয়া হয়ে গেল নাকি? আশ্চর্য। শশীর কপালে ভাঁজ পড়ে। ঘরের এক কোণে জারকে ভাঁজ করা কাপড়ের স্তূপের মাছ থেকে একটা টি শার্ট ট্রাউজার বের করে এনে বলে। কাল বললাম না সব ওখানে পাবে, ভুলে গেলে এত জলদি? কানন মাথা চুলকে মুচকি হাসল। শশী বিরক্ত হয়ে তাকাতেই ঝড়ে বেগে ছুটে এসে জাপটে নেয় বাঁধনে। টুপটাপ কতকগুলো চুমু বসিয়ে সেভাবে গদিতে চলে যায় ওয়াশরুমে। শশী আহম্মকের মতো দাঁড়িয়ে থাকে, বুঝে উঠতেই লাজুক হাসে। হাতে টি শার্ট ট্রাউজার উঁচুতে তুলে শুধায়। এসব কে নিয়ে যাবে শের? তোয়ালেটাও নিলে না, এত ভুলোমনা কেন হয়? তুমি চন্দ্র আছো না মনে করিয়ে দেওয়ার জন্য? সব নিয়ে ভেতরে আসো চাঁদ, স্বামী সেবা করে যাও জলদি করে। সাথে সাথে জবাব আসে শের সাহেবের পক্ষ থেকে। শশী ঠোঁট চেপে মুচকি হেসে তোয়ালে সহ ওয়াশরুমে ছোট স্বামী সেবা করতে। নিত্যদিনের মতো ব্যস্ততারা ঘিরে রেখেছে শশীকে। দম ফেলার জন্যই এই কাজ ওই কাজ। এর টিফিন তৈরি করো তো, শ্বশুরমশাইয়ের চায়ের সাথে ব্রেড ভেজে দাও, কুঞ্জকে ডেকে তোলো তো, প্রতি মশাইকে গোসলে তোয়ালে দিয়ে এসো। শশী যেন পাগল পাড়া, এত কাজ চোখে শশী ফুল দেখতে পাই। পরোটা বেলতে বেলতে কুঞ্জকে গলা ফাটিয়ে ডাকে, কিন্তু কেউ সাড়া দেয় না। এদিকে চুলে চা উতলে উঠছে। শশী পরোটা বেলে কেতলিতে চা ঢালে। দুর্ঘটনাবশত গরম চা ছিটকে লাগে গাল মুখে। শশী চোখ মুখ খিচে নেয়, তারপর স্বাভাবিক ভঙ্গিতে চা নিয়ে শ্বশুর মশাইয়ের কাছে দিয়ে আসে। ফিরতি পথে কুঞ্জকে ডেকে আসে কয়েক দফা। নিজ ঘরে গিয়ে শের সাহেবকে ধমকে আসে ভালোভাবে। ভেজা মাথা মুছতে কিচেনে এসে দেখে পরোটা বাবাজি মুখ কালো করে রেখেছে, পুড়ে কানা হয়ে গেছে। চুলো অফ করতে ভুলে গিয়েছিল। শশী তাওয়া নামিয়ে সিঙ্কের পানিতে ভিজিয়ে রাখে। দুঃখে তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। ঘুরে দাঁড়াতে শশীর চিৎকারটা দিয়ে দেয়। শুধু চিৎকার না, ভয়ে পিছু হটতে গিয়ে ঠাস করে পড়ে যায়। তবে আশ্চর্যের বিষয়, তার এত জোরে চিৎকারে কেউ এগিয়ে আসলো না। তারাও কি শশীর আওয়াজ শুনতে পাচ্ছে না? শশী ভয়াতুর চোখে সামনে তাকাই ভগ্ন স্বরে ডাকল। আব্বু, শের, শের সাহেব। বাল শুনতে পাচ্ছিস না শের? না, কেউ তাকে বাঁচাতে আসো তো দূরের কথা, শুনল না অবধি না। শশী ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে যায়। মনে হচ্ছে তার গলার আওয়াজ যাচ্ছে না বাইরে। ভয়ে তার তনু জুড়ে ঘাম ছুটে। সম্মুখে মানবীর দিকে তাকিয়ে ঢোক গিলে অস্পষ্ট স্বরে ডাকে, আম্মা। ক্যাবিনেটে বসে এক মানবী, সোনারাঙ্গা শাড়িতে যেন এক অপরূপা। তার লাবণ্যময়ী চেহারা ঝলক দিয়ে যেন ঝলসে দিবে। শশী আস্তে ধীরে উঠে আসে। ক্যাবিনেটের উপর বসা মানবীর তাতে ভাবান্তর হয় না। শশায় কামড় বসে আপন ভঙ্গিতে। তার কচকচ শব্দ যেন শশীর কর্ণ গহ্বরে ভারী হয়ে প্রবেশ করে। সে দুরু দুরু পায়ে এগিয়ে যায়, উদ্দেশ্য পাশ কাটিয়ে ভোতর দিবে। শশী এক পা দু পা এগিয়ে যায়। মানবীর মাঝে প্রতিক্রিয়া না দেখতে পেয়ে সে দৌড় লাগালো। কিন্তু আশ্চর্যের ব্যাপার, শশী দৌড়ে এগোতে পায় না। কেউ তাকে আটকে রেখেছে। ভয়ের শশীর হাঁটু অব্দি কেঁপে ওঠে। মস্তিষ্ক শূন্য হয়ে এখনই জ্ঞান হারবে, তখনই সেই অতি পরিচিত সম্মোহনী গলার আওয়াজ শোনা যায়। শশীবু, ভয় পাচ্ছ আমাকে? শশী যেন সম্মোহিত হয়। সব ভয় ছুটে দেয় এলোপাথারি। সে শান্ত হয়ে আসে। হাতের কবজি ধরে রাখা শুভ্র হাতে এক নজর তাকিয়ে মানবীর পানে তাকায়। তার শাশুমা অর্থাৎ কণিকা বেগমের অধরকোণে ক্ষীণ হাসির ঝলক। কণিকা বেগম শশীর হাত ছেড়ে দিয়ে বুকে হাত গুটিয়ে দাঁড়িয়ে বলে, শশীবু, কি হলো? শুনতে পাচ্ছ না? আমি তোমার অতি আদরের শাশুমা, যাকে তুমি শের সাহেবের থেকেও বেশি ভালোবাসো। শশী ঢোক গিলে বলে, আম্মা, আমি কি স্বপ্ন দেখছি? আপনি এখানে কিভাবে? তোমার ভালোবাসার টানেই ফিরে এলাম। আমার জন্য বিরহের সুর গাইছিলে, ভাবলাম একটু দেখা করে যায়। এই, তুমি কি ভয় পাচ্ছ আমাকে? কণিকা বেগমের কথায় শশী ঘন ঘন মাথা নেড়ে না বোঝায়, অথচ তার চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। চোখ মুখ যেন রক্তশূন্য হয়ে পড়েছে। কণিকা বেগম এগিয়ে এসে বরফ শীতল হাত শশীর গালে ছুঁয়ে বলে,
ভয় তো তুমি পাচ্ছ বৌমা। বেঁচে থাকতে খুব ফটর ফটর করতে, ভয় পাওয়া তো দূরের কথা, এখন তাহলে ভয় পাচ্ছ কেন? আমি কি ভূত নাকি? বলে খিলখিলিয়ে হেসে ওঠে। সেই হাসির সুর বড্ড লোমহর্ষক শোনালো। শশী দৌড়ে পালিয়ে যেতে নেই, আহবরে কেউ আটকে নাই। সামনে বেলুনি হাতে দাঁড়িয়ে আছে। শশী ভয় ঢোক গিলে কাঁদো কাঁদো গলেই বলে, মা, আমি শেরকে ডেকে আনি। হ্যাঁ, ও আপনার জন্য রোজ পাগলামো করে। মাঝরাতে উঠে বেলকনিতে আধারে লুকিয়ে অতি নীরবে কাঁদে। শ্বশুর মশাই আপনার শোকে পাগল পাড়া। সে হুটহাট ভুলে যায় আপনি নেই। আপনাকে ডাকবে। মাঝরাতে উঠে ছাদে গিয়ে বসে একা একাই কথা বলবে। স্বাভাবিকের মধ্যে পুচুটি ঠিক আছে। আমিও বোধহয় ধীরে ধীরে কেমন হয়ে যাচ্ছি। দেখুন না, আপনাকে দেখতে পাচ্ছি। কণিকা বেগমকে মিটিমিটি হাসতে দেখা গেল। এক হাতে বেলুনি, অপর হাতে আলতোভাবে মেরে বলে, তোমাকে সবার দায়িত্ব দিয়ে গেলাম না? তুমি ঠিকঠাকভাবে পালন করছো না শশীবু? আমার সংসারটাকে গুছিয়ে নিতে পারছো না? আমার ছেলে দুটোর যত্ন নিতে পারছো না? ওই পাগল লোকটাকে ভরসা দিচ্ছ না? আপনি এই গল্পের মুখ্য চরিত্র। আপনাকে ছাড়া সবকিছু যেন থমকে আছে আম্মা। সেই মুহূর্তে আটকে আছে ঘড়ির কাঁটা। কেউ আগে বাড়াতে চায় না, কেউ আগে বাড়তে চায় না। আমি চাপাবাজি করতে জানি, দায়িত্ব নিতে বড্ড আনাড়ি। আমি পারবো। কথা শেষ করতে পারে না শশী। ব্যথিত ধ্বনি বেরিয়ে আসে মুখ কপর থেকে। শক্তপোক্ত মাঠটাই খেল সে। কপালে আলু না গজায়। শশী পিট পিট করে তাকিয়ে বলে, আম্মা, আপনি আমাকে মারতে পারলেন? শশী অভিমানী স্বরে প্রতিবারে নাই কণিকা বেগমের লাবণ্যময়ী মুখটা বিরক্তিতে ভরে ওঠে। কাটকাট হয়ে বলে, ভুল হয়েছে আমার, মারা বড্ড অনুচিত হয়েছে। আসো একটা চুমু দিই। বলে এগিয়ে আসে। শশী ঘাবড়ে পিছু হটতে নেবে, অনুভব করে তার পিঠ ফ্রিজে ঠেকেছে। আশ্চর্য, এখানে ফ্রিজ কোথা থেকে এলো? শশী ভয়তোর চোখে তাকায় শাশুড়ির দিকে। কণিকা বেগম বাঁকা হেসে মুখটা এগিয়ে নেয়। শশী খেয়াল করে শাশুড়ির চোখ দুটো ভয়ানক রক্তিম, মুখটা একদম সাদা ধপধপে। চেহারার লাবণ্যতা উবে কেমন ভয়ঙ্কর ভাব ফুটে উঠেছে। হাসিটাও কেমন ভুতুরে। অগ্রপেশন দন্ত হতে দুটো দাঁত বেরিয়ে আসে। শশীর চোখের আকার ক্রমশই বর্ধমান। দাঁত দুটো এগিয়ে এসে তার ঘাড়ে বসিয়ে দিল। চারিদিকে কেমন অদ্ভুত শব্দের তান বেজে উঠল। শশী ধীরে ধীরে নেতিয়ে যায়, পড়ে যায় মেঝেতে। ধরফর করে বালিশ থেকে মাথা তুলে ওঠে বসে শশী। ঘামে চিটচিটে গা, শ্বাসক্রিয়া অস্বাভাবিক। অন্ধকার রুমে পাশ হাতিয়ে খোঁজে স্বামী নামক লোকটাকে, কিন্তু এ যে পাশ বালিশ। শশীর বুঝতে বাকি থাকে না, পতি মহাশয় প্রতিবারের মতো তার ঘুমিয়ে পড়ার সুযোগে পালিয়ে গেছে। শশী দেরি করে না বিছানা ছাড়তে। এক প্রকার দৌড়ে চলে যায় কাঙ্ক্ষিত দরজার সম্মুখে। জানে বিরক্ত হবে, তবুও দরজা ধাক্কায়। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেছে। ফিট না খেয়ে বসে। দরজাটাও খুলছে না। এদিকে অন্ধকার শুনশান নির্জনে চোখ যেতে শশীর স্বপ্ন যেন চোখের পাতায় ভেসে আসে। বিভৎস দৃশ্য চোখের পাতায় খেলা করে বেড়ায়। সে দরজা ধাক্কানোর গতি বাড়িয়ে দিল। মিনিট খানেক পরে দরজা খুলে যায়। নজরে আসে দাড়িগোঁফ আর বাপিতে ভরপুর বিরক্তে ঠাসা মুখবই। শশী ব্যক্তিগত বুকটায় লুকিয়ে পড়তে নিয়েও থেমে যায়। শান্ত চোখে চাই শেরতাজ আলী কাননের পানে। কানন দীর্ঘশ্বাস ছেড়ে ভেতরে উকি দিয়ে ভাই ও বাবাকে এক নজর দেখে নেয়। আলগোছে দরজাটা ভেজিয়ে দেয়। শশীর সম্মুখে দাঁড়িয়ে অগোছালো চুলের ভাঁজ হাত গলিয়ে বলে, আবারও দুঃস্বপ্ন দেখেছো? শশী ঠোঁটে ঠোঁট চেপে ছোট্ট শ্বাস ফেলে বলে, সরি শের, মোটেও বিরক্ত করতে চাইনি, কিন্তু আচ্ছা বাদ দাও, চলো ঘরে। কানন শশীর কাঁধে হাত রেখে নিজের সাথে জড়িয়ে পা বাড়ায়। শশী অপরাধ বোধ করে। এভাবে প্রায়শই ঘুম আচ্ছন্ন লোকটাকে বিরক্ত করা খুবই বিরক্তিকর কাজ। এমনিতে লোকটার চোখে ঘুম সহজে নামে না। ঘরে ঢুকে কানন গ্লাসে পানি ঢেলে শশীর দিকে বাড়িয়ে দেয়। শশী হাতে নেয় না, কাননের হাত থেকেই 2 চুমুক পানি পান করে। কানন গ্লাসটা রেখে শশীর ভিজে গলায় হাত রেখে বলে, ঘেমে গেছো একদম। আজ কি স্বপ্ন দেখলে? জানি আজও বলবে না, তবুও জিজ্ঞাসা করলাম। যাও ফ্রেশ হয়ে আসো। শশী আমতা আমতা করে ওয়াশরুমে চলে যায় ভীতু মনে। কানন বিছানায় উঠে বসলো। মাথাটায় কেউ দ্রুমদাম ঢোল বাজিয়ে চলেছে। বাপি চুল টেনে ধরে গুঙ্গি ওঠে মৃদু আওয়াজে। মুখ বিহ্বল হতে অস্পষ্ট স্বরে বেরিয়ে আসে,
আম্মু। সিমসাম গরনে শরীরটা কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে। শশীর আগমনে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। শশী এগিয়ে এসে বিছানায় ওঠে। এদিক ওদিক না তাকিয়ে সরাসরি ব্যক্তিগত বুকে মাথা রেখে জড়িয়ে নেয়। ধীমান স্বরে বলে, শের মাথা ব্যথা করছে? হুম, ঘুমাও শশী বউ। শশী এক হাত বাড়িয়ে গালে বুলিয়ে দেয়। মাথার বাপি চুলে বিলি কেটে আস্তে আস্তে টেনে দিতে থাকে। কানন হাসে ক্ষীণ। হাতটা টেনে এনে কর্পটের সশব্দে চুমু দিয়ে বলে, আই এম ফাইন, ঘুমাও। আমি ঘুমোলে তুমি আবারও চলে যাবে তাই না শের? শশী, আব্বু মাঝরাতে উঠে কেমন করে জানো তো? তারপরও শশীর মনটা ধুলোবালির ছায়ে মাখামাখি হয়ে যায়। সব কেমন ঠিক থেকেও অগোছালো জীবন। একটা মানুষের দূরে যাওয়ায় সব তছনছ হয়ে আছে। কেউ তা গুছিয়ে নিতেই চাইছে না। শশী দীর্ঘশ্বাস ফেলে সরে আসে। বালিশে মাথা রেখে বলে, দিনকে দিন রোবট হয়ে যাচ্ছ তুমি। যাও ঘরে, আমি ঠিক আছি। কানন প্রত্যুত্তরে কিছুই বলে না, আবার চলেও যায় না। সেভাবে চিত হয়ে শুয়ে থাকে। এক হাত মাথার নিচে রেখে অনুমনস্ক চোখজোড়া স্লিংয়ে নিবদ্ধ। শশী চেয়ে রয় পলকহীন। সময় কি সুন্দর সবাইকে পরিবর্তন করে দেয়। সে ভেবেছিল শাশুড়ি মায়ের এভাবে চলে যাওয়ার ধকল সবচেয়ে বেশি শেরকে পোড়াবে, মানসিকভাবে আবারও ভেঙে পড়বে। অথচ সে সাহেব যেন সবটাই স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। নিজেকে সামলে নিয়ে বাবা ভাইয়ের দায়িত্ব কি অবলীলায় নিজ কাঁধে নিয়েছে। লোকটা আর কিছু নেই, পাগলামো করবে না। নিজেকে মোটা খলসে আবৃত করে নিয়েছে। তবে তার শান্ত মুখশ্রীতে চাইলে যে কেউ বুঝে নেবে যাতনার ফসল বুনছে। শশী দূরত্ব খুঁচিয়ে এক হাতে জড়িয়ে নিল। শশী শিরিন ভাবির ছেলেটা মাশাল্লাহ বেশ কিউট। আজ কোলে নিয়েছিলাম, ভালোই লাগছিল বুঝলে, ফেরত দিতে ইচ্ছে করছিল না। যেন থমকায়। কাননের কণ্ঠস্বরে এক ভিন্ন সুর। শশীর যেন এক মুহূর্তে ধরতে পারে পরবর্তী কথাগুলো কি হতে পারে। সে অপেক্ষা করে শোনার। কানন সময় নেয় না। কাত হয়ে শশীর মুখোমুখি হয়ে চমৎকার হেসে বলে, আমাদের আঙিনায় একজোড়া পুতুল খেলা করলে কেমন হয় বলো তো? আবছায়া অন্ধকারেও শশী খেয়াল করে ওই দুটি চর্ণমুখের হাসি বড্ড আশাবাদী। তবে সেই দুটি নিভিয়ে দিয়ে শশী বলে ওঠে, বাচ্চার সাথে দায়িত্বটাও কাঁধে নিতে হয় শের। বাচ্চা বড় করা ছোট মোটো কথা না। আমি এই অল্প দায়িত্বের মাঝেই নিজেকে হারিয়ে ফেলি। বাচ্চা কিভাবে সামাল দিব? আব্বু কুঞ্জ এদের যত্নটাই ঠিকভাবে নিতে পারছি না। ভার্সিটিতে যেতে পারি না নিয়মিত। এক্সামের নোটিশ দিল বলে, অথচ পুরো সিলেবাস সেভাবেই পড়ে আছে। এই 2 সেমিনারে ভালোভাবে প্রিপারেশন নিতে হয়। আর আমি দেখো 1.5-2 বছর যাক, তারপর না হয় ভাববো। হুম, ছোট্ট পরিসরে জবাব কাননের। তারপর তার আনমনা ভাব। শশী আরও কয়েকটা কথা বলে একই বিষয়ে। আদত সেগুলো কানে ঢুকেছে কিনা সন্দেহ। শশী থেমে যায়। মনটা আবারও তিক্ততায় ভরপুর হয়ে ওঠে। কাননকে ছেড়ে পাশ ফিরে শুয়ে পড়ে। তবুও প্রতিক্রিয়াহীন শেরদাজালি কানন। হঠাৎ দরজা কেউ কড়া নাড়ে। একবার দুবার বারংবার। শশী এপাশ ফিরে অবলোকন করে। লোকটা এখনও আগের ভঙ্গিতে শুয়ে আছে। সে কাঁধে আলতো ধাক্কা দিলে নড়ে চড়ে উঠে বসে। অলস ভঙ্গিতে উঠে দরজা খুলে দেয়। নজরে আসে ছোট্ট কুঞ্জ, পাশবালিশ বগলে চেপে রাগীর মুখে দাঁড়িয়ে। আঙ্গুল তাক করে শাসিয়ে বলে, কানন আমাকে পাগলের কাছে রেখে চলে আসতে একটু বুক কাঁপলো না ভাই? পাগলটা যদি আমাকে কামড়ে দিত? কে পাগল? ভুর কুচকে শুধালে। কুঞ্জর রাগী মুখটা ফুলে ওঠে। ভেঙচি কেটে বলে, কে আবার? তোমার বাপ? সাথে সাথে থাপ্পড় পড়ে ছোট গালে। ঘুম ঝানো ছলো ছলো চোখ জোড়ে অভিমান ঠিকরে পড়ে। অভিমানের স্বরে আওড়ালো, পাগলই তো তোমার বাপ। আম্মুকে আল্লাহ নিয়ে গেল না? তাহলে আম্মুর সাথে কথা বলে কেন? আমি সুন্দর একটা স্বপ্ন দেখেছিলাম, আব্বু টেনে তুলে বের করে দিল ঘর থেকে। কানন ভাইকে টেনে কোলে তুলে নেয়। শশী এগিয়ে এসে কুঞ্জের গাল টিপে বলে, ওরা বাবা ছেলে থাকুক একসাথে। কুঞ্জ আসো, আমি আর তুমি থাকবো একসাথে। কুঞ্জ শশীর দিকে তাকাই এক নজর। কাননের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, শশীবও পাগল হয়ে যাচ্ছে, রাতে একাই হাসে, কথা বলে। আমার ভয় করে যদি আমিও পাগল হয়ে যাই। আমি তোমার কাছে থাকবো।
কারণ তেসরা নজরে শশীর দিকে তাকায়। কুঞ্জর বাঁকা নজরেও শশীতে নিবদ্ধ। শশী অসহায় বোধ করে। কুঞ্জর ফিসফিসিয়ে বলা বাক্য তার কর্ণগহ্বরে পৌঁছেছে আগেই। কিছু না বলে দুই ভাইকে টেনে ঘর থেকে বের করে দিয়ে দরজা লাগাতে লাগাতে